আচ্ছা দেখো, তাহলে যৌন জননের ছবিটা আঁকতে গেলে প্রথমে ভূমিষ্ঠ বিড়ালের ছবি আঁকবা। ভূমিষ্ঠ বিড়াল আঁকার সময় এইভাবে আঁকবা। প্রথমে আগে হালকা করে ফোটা ফোটা দিয়ে এরকম একটা শেপ, কোন শেপ আঁকবা এরকম। তারপরে বাইরে থেকে একটু ঢেউ খেলা, এরপরে এই অংশটা করো দেখি। গোটাটাই হবে, ভিতরে কি হবে, গোটাটা ভিতরে, গোটাটার ভিতরে এরকম মাত্রাবিহীন বল কাছাকাছি করে গোটাটা জুড়ে যাবে সম্পূর্ণটা, তাহলে এখন এটা লিখতে হবে মাইক্রোস্কোপি। এই জিনিসগুলোর নাম কি? মাইক্রোস্কোপি বা পুংলির মতো, তাহলে এগুলোর নাম হলো মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপি এটাকেই বলা হয় আরেকটা নাম পুংরেণুপত্র। পুংরেণুপত্র, রেণুপত্র, পত্র মানে পাতা, পত্র আসলে আমরা সংক্ষেপে পত্র বলি। তাহলে এই পাতার মতো যে গঠনে রেণুগুলা জন্মায়, রেণুগুলা হয়, এটা হলো পুংরেণুপত্র। এখন আলাদাভাবে এবার এগুলোর কিন্তু আলাদা নাম আছে, এগুলোকে বলে স্বল্পপত্র, বইতে যদি দেওয়া নেই, এটার আলাদা নাম হলো স্বল্পপত্র। এগুলো এক ধরনের স্বল্পপত্র। এইটুকু কথা হয়েছে। এবার পরেরটা হলো মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপি ওই যে যেটা ছোট ছোট অংশ আসছে না, ওইটাই আর কি বড় করে আঁকা, মানে এর মধ্যে যে ছোট ছোট অংশ এটা বড় করে আঁকা। তাহলে বড় করে আঁকো, তাহলে এরকম বড় করে আঁকতে হবে একটু। এটুকু আঁকো দেখি আগে। আগাতে পারছো? তোমাদের হচ্ছে আবার শুক্রবারের ক্লাস শুরু করবো সামনের মাসের 1-2 তারিখ থেকে। এই মাসটা পরীক্ষা টরীক্ষা আছে, তাহলে এইটার নাম কি হবে? এটার নাম হলো পুংরেণুপত্র বা মাইক্রোস্কোপি। এটা হলো পুংরেণুপত্র, পুংরেণুপত্র বা মাইক্রোস্কোপি। এখন এই উপরে এই অংশের একটা আলাদা নাম আছে, এটার নাম হলো অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। এর ভিতরে যে জিনিসগুলো আছে, ভিতরে জিনিসগুলোর নাম হলো, এদেরকে বলা হয় একসাথে ষোড়শ। ষোড়শে স্পোরজিয়াম থাকে হলো 2 থেকে 5টা, 2 থেকে 5টা। পরে আমি বোঝাচ্ছি আসলে ষোড়শটা আসলে
এটার নাম হলো সরাস। তাহলে এইগুলোর নাম হচ্ছে সরাস। সরাস সরাস একসাথে অনেকগুলো দেখালে আসলে সরাই হয়, আর একটা যদি চিহ্নিত করি তাহলে সরাস। ধরো একটা চিহ্নিত করলাম তাহলে সরাস। সরাস আচ্ছা, এখন দেখো সরাস জিনিসটা কি এটা একটু বুঝি। হ্যাঁ, বলা যায় না পরীক্ষা আসতে পারে সরাস কি, এই জন্য একটু লিখে নাও। স্পোরাঞ্জিয়ামের সমষ্টিকে সরাস বলে। লিখে নাও, স্পোরাঞ্জিয়ামের সমষ্টিকে সরাস বলে। বই দেওয়া নাই এটা? না, এটা বই দিয়েছে। সরাস দেওয়া আছে কিন্তু কাকে বলে দেওয়া নাই তো এই কারণে। স্পোরাঞ্জিয়ামের সমষ্টিকে সরাস বলে। স্পোরাঞ্জিয়ামের সমষ্টিকে সরাস বলে। স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম এখন স্পোরাঞ্জিয়াম আবার কি বলো তো? স্পোরাঞ্জিয়াম কি? এর বাংলা পাতার চারিদিকে অনেকগুলো স্পোর থাকে। স্পোরাঞ্জিয়াম যে কোষ থেকে স্পোর তৈরি হয় ওটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। যে কোষ থেকে না, ওটার নাম অমরা। হ্যাঁ, যেমন ধরো এখানে যে কালোটা আছে না, এটার নাম কিন্তু অমরা। অমরা থেকে স্পোরাঞ্জিয়াম হয়েছে, বুঝছো? অমরা থেকে স্পোরাঞ্জিয়াম হয়েছে। এখন তোমার হচ্ছে স্পোরাঞ্জিয়ামটা আসলে কি? স্পোরাঞ্জিয়ামটা দেখো, অ্যানজিয়াম মানে থলে বা আবরণ। এই যে অ্যানজিয়াম আছে না, অ্যানজিয়াম শেষে আছে অ্যানজিয়াম, এটা মানে আবরণ বা থলে। আবরণ বা থলে। আবরণ বা থলে। আর স্পোর মানে তো রেণু। স্পোর মানে কি? রেণু বা মাইক্রোস্কোপিক বীজ হিসাবে যেটা কাজ করে, ঠিক আছে? রেণু বা স্পোর। এখন এটা হয় কিভাবে? এই জিনিসটা যদি জুম করো, একটু বড় করে দেখো, তো ধরো এটাই একটা আমি এরকম করলাম, এই জিনিসটা কার সাথে আছে? এটা এটা কিন্তু আছে হলো অমরার সাথে। অমরা থেকে এই জিনিসটা হলো আসলে থলিযুক্ত আবরণযুক্ত একটা গঠন তৈরি হলো। এটা হয়েছে। এখন এর ভিতরে হয়েছে হলো এরকম এই যে স্পোর, এগুলো হলো সেই স্পোর। আচ্ছা, যদিও নিউসিপিয়াসের মাধ্যমে হ্যাপ্লয়েড হয়ে যায়। প্রাথমিক অবস্থায় হ্যাপ্লয়েড হয় না, নিউক্লিয়ার থাকে, পরে নিউসিপিয়াসের মাধ্যমে হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে এই দেখো, এটা একটা থলে না, থলের মধ্যে স্পোর হলো না, এই স্পোরগুলাই কিন্তু বাতাসে উড়ে যায়, নিষেক্রিয়া ঘটাবে, তাই ঠিক না? পরবর্তীতে এটা শুক্রাণু পরিণত হয়ে যায়, যখন পতিত হয় ডিম্বকে শুক্রাণু হয়ে যায়, শুক্রাণু হয়ে ভিতরে ঢুকে। শুক্রাণু কেন হয়? কারণ যে দেখো কেন হয় শুক্রাণু হয়। এবার আমরা মনে করো রাখতেছি হলো স্ত্রী রেণুতন্ত্র, হ্যাঁ, মেগা স্প্রোটি। তো মেগা স্প্রোটি রাখো, মেগা স্প্রোটি এরকম হলো মেগা স্প্রোটি। পিনিউল বলা হয়। পিনিউল। পিনিউল মানে কিন্তু আসলে পত্র। পিনিউল মানে পত্র। এই জিনিসগুলো কিন্তু আসলে ডিম্বাণু, এখানে কিন্তু রন্ধ্র থাকে, ডিম্বাণুর এখানে রন্ধ্র থাকে। এই জিনিসগুলোর নাম হলো ডিম্বক। ডিম্বক। গর্ভাশয় নেই, শুধু ডিম্বক আছে। গর্ভাশয় নাই, শুধু ডিম্বক আছে।
রাখবো, পিনিউল আর ডিম্বুকটা রাখবো। এটা পিনিউল, পিনিউল বা পত্রক, আর এই জিনিসগুলো ডিম্বুক। হ্যাঁ, তুমি তাহলে এটার নাম কি? এটা হলো মেগা স্প্রোফিল বা স্ত্রীলিঙ্গ। মেগা স্প্রোফিল, মেগা মানে বড়, মেগা স্প্রোফিল, মেগা স্প্রোফিল বা স্ত্রীলিঙ্গ। এখন কি ঘটনা ঘটে দেখো, হ্যাঁ, এটা হলো স্ত্রী সাইকাস গাছে হয়, তাই না? আর এটা হয় পুরুষ সাইকাস গাছে, ঠিক না? তো পুরুষ সাইকাস গাছে এর মধ্যেই মানে এটা পরিণত হয়, হয়ে তারপরে যে স্পোর তৈরি হলো লাল লাল গুলা, ঠিক আছে? স্পোর তৈরি হওয়ার পর এই স্পোরগুলা তোমার বাতাসের সাহায্যে চলে যেতে পারে, বাতাসের সাহায্যে ডিম্বকে পড়ে, ডিম্বকে যে রন্ধ্র আছে ওখানে পড়ে, ওখানে পড়লে ওটা তখন ওখানকার পুষ্টি খায়, ডিম্বকে পুষ্টি খায়, রূপান্তরিত হয়ে শুক্রাণু হয়ে যায়। শুক্রাণু যদি না হয় তাহলে কিন্তু এর ভিতরে ঢুকতে পারবে না। কারণ কি? কারণ শুক্রাণু হওয়া মানে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা নড়াচড়া করে, এটিপি ভাঙে আর কি, এটিপি ভাঙে শক্তি উৎপাদন হয়, ফ্লাজেলা নড়াচড়া করে করে ভিতরে ঢুকে। তো ঢোকার সময় এই ডিম্বকের এরকম কাহিনী হয়, ডিম্বকের ধরো ওই রন্ধ্র বরাবর, এখানে তো রন্ধ্র ছিল আগে থেকে, ওই রন্ধ্র বরাবর এরকম একটা পোলেন টিউব হয়, মানে আমরা জানি পরাগ নালী, পোলেন টিউব মানে কি? পরাগ নালী। তো পোলেন টিউব হয়, ওই পোলেন টিউব দিয়ে কিন্তু শুক্রাণুটা ভিতরের দিকে আসতে থাকে, শুক্রাণুদের ভিতরের দিকে আসতে থাকে। এখানে ফ্লাজেলা আছে প্রচুর, ঠিক আছে? ফ্লাজেলা নড়াচড়া করে আর ভিতরের দিকে আসে, সামনে তো নিউক্লিয়াস আছে। এখন এখানে মনে করো আছে আগে থেকে, এখানে কিন্তু তত সময় ডিম্বাণু তৈরি হয়ে যায়, তত সময় কি হয়ে যায়? ডিম্বাণু তৈরি হয়ে বসে আছে, আর এই শুক্রাণু সেখানে মিলিত হলে জাইগোট হয়ে গেল। আর জাইগোট যদি হয় তখন কি? গর্ভাশয় তো নাই, তাহলে ফল তো আর হবে না। কিন্তু জাইগোট হলে কি হয়? এটার পানীয় উপাদানগুলা সব শোষণ করে ফেলে, মানে জাইগোট করে পানিগুলা শোষণ করে নেয়। হ্যাঁ, মানে এখানে ডিম্বকের আশপাশে যে কোষ আছে, কোষগুলা কিন্তু পানিগুলা সব চুষে নেয় ওর ওর হচ্ছে পরবর্তী স্টেপ চালানোর জন্য। তখন দেখা যায় এরা শক্ত হয়ে যায়, পানি নিয়ে নেয়, তো পানি হারিয়ে ফেলে, বাইরে দিতে শক্ত হয়ে যায়। ওইটাই তুমি মাটিতে লাগালে আবার নতুন সাইকাস হবে। তাহলে এইটা 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 তো হচ্ছে তোমার যৌন ধরনের, কারণ এখানে নিষিক্রিয়া হচ্ছে না, হ্যাঁ, এটা যৌন ধরন। আর এমনি আশপাশ থেকে চারা হয়েছে, ওটা তুমি লাগালো, ওটা তো গাছ থেকেই হলো, ওটা তো যৌন ধরন হয় না। যেমন পাতাবাহারের ডাল তুমি কেটে নিয়ে লাগালে নতুন গাছ হয়, ঠিক কিনা? এরকম হয়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে যে যৌন ধরনের বিষয়। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে এখানে কি কি এমসিকিউ আছে সেগুলো আগে দেখো। যেমন পরীক্ষায় কিন্তু আসছিল, যৌন ধরনটা আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে, যৌন ধরনটা আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে গয়ের জন্য। আর পুং রেণুপত্র কাকে বলে? রাজশাহী বোর্ড 22 সাল গয়ের জন্য। পুং রেণুপত্র কাকে বলে? রাজশাহী বোর্ড 22 সাল গয়ের জন্য। তারপরে পুং স্টোক্লাস কাকে বলে? এটা আসছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 সাল গয়ের জন্য। পুং স্টোক্লাস কাকে বলে? ময়মনসিংহ বোর্ড 22 সাল গয়ের জন্য। দেখছো? আচ্ছা, এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে মাইক্রোস্কোপিল দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার, আর প্রস্থে হলো 12 থেকে 23 সেন্টিমিটার। এটা মনে রাখা সোজা। 12 থেকে 23 মানে কিভাবে মনে রাখবা? 1 2 3 মনে রাখলে মনে থাকবে। ধরো 1 2 3, তাহলে এইভাবে মনে রাখবা 12 আর শেষে 23, 12 থেকে 23 এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো ও অ্যাপোফাইসিস যেটা বললাম না, অ্যাপোফাইসিসের বাংলা বললে কি হয় বলো তো? অ্যাপোফাইসিসের বাংলা কি হবে? এবার বলো, তুমি পারো? এই দেখো, সারিয়া ভালো ফর্মে আছে, আজকে পরীক্ষা থাকলে সারিয়াও কিন্তু ডিএমসি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো? ঠিকই ধরেছো। অ্যাপো মানে অ্যাপেক্স, অ্যাপো মানে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হলো জোড়া, ফাই মানে বৃদ্ধি। হ্যাঁ, কোথাও যদি ফাই কথা থাকে তার মানে বুঝতে হবে বৃদ্ধি। আর সিস মানে কি? প্রক্রিয়া। সিস মানে প্রক্রিয়া।
তাহলে চূড়ার দিকে বৃদ্ধির যে প্রক্রিয়া, এই চূড়ার দিকে একটু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে প্রক্রিয়া, এটা হলো অ্যাপোফাইসিস। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এমসিকিউর জন্য আর কি কি বিষয়গুলো পড়তে হবে পরের পৃষ্ঠা দেখো। পরের পৃষ্ঠায় যে 2 থেকে 5টি স্পঞ্জিয়া একত্রে অবস্থান করে যাকে ষোড়শ বলে। তবে এটা ষোড়শের ফাংশন না, ষোড়শ ফাংশন হলো স্পঞ্জিয়ামের সমষ্টিকে ষোড়শ বলে। নির্দিষ্টভাবে 2 থেকে 5টাই হয় এটা না, অসংখ্য হতে পারে। হ্যাঁ, এই জন্য স্পঞ্জিয়ামের সমষ্টিকে ষোড়শ বলে, এটা লিখবো। আচ্ছা, তারপরে দেখো যে প্রতিটি মেগাস্পন্ডিল মানে পরের বেলায় প্রতিটি মেগাস্পন্ডিল 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা। তারপরে হচ্ছে এক লাইন বার্ষিক ডিম্বকগুলো সংখ্যা 2 থেকে 4 জোড়া এবং লাল বর্ণের ডিম্বক থাকে, এটা মনে রাখতে হবে, লাল বর্ণের ডিম্বক থাকে। এরপরে নিষেকের এখানে 2য় নম্বর লাইন, সাইকাসের শুক্রাণু লাটিমের মতো বহু ফ্লাজেলা যুক্ত বিশিষ্ট এবং উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ। আচ্ছা, তারপরে দেখো পার্থক্যটা শুরু হয়নি। আচ্ছা, তারপরে দেখো যে পার্থক্যটা আছে, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসছিল। হ্যাঁ, 20 বোর্ড 22 সাল গয়ের জন্য সৃজনশীল হিসেবে। আচ্ছা, তাহলে হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব সৃজনশীল হিসেবে করতে হবে। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব পার্থক্যটা 20 বোর্ড 22 সালে গয়ের জন্য আসছিল, বুঝছো? আচ্ছা, সাইকাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে 3 লাইন পর থেকে আর কি সবটাই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন সাইকাস সার্সিনালিস, তারপরে হচ্ছে যে স্ফীত কন্দ ও বীজ হতে এক প্রকার অ্যারোট তৈরি হয়, এটা মনে রাখতে হবে। সাইকাস রেগুলুটা এর বীজ থেকে খাদ্য ব্যবহৃত হয়, এই সবগুলাই। যেমন এই যে পাকস্থলী পীড়া ও চর্মরোগের জন্য ব্যবহৃত হয় এগুলো। তাহলে আগামী দিন এটুকু পর্যন্ত পড়া ধরবো। হ্যাঁ, অর্থাৎ হলো কোথা থেকে সাইকাসের জীবন্ত জীবাশ্ম। আজকে যে বেশি জন আসেনি, অনেকে মিস করবে, বৃষ্টি হচ্ছে তো, ওই দেখো অনেকে আসে। পরীক্ষা তো যদিও অনেকের শেষ হয়নি, তাও পড়াবো, আসেনি যে অনেকে। একটু বড় হচ্ছে। আচ্ছা, তোমাদের 5টাই। আচ্ছা, দেখো তাহলে এইটুকু পর্যন্ত। তাহলে আগামী দিন কিন্তু পড়া না পারলে জরিমানা শুরু। হ্যাঁ, এই যে আগের মতো, এখন তো পরীক্ষা শেষ, এখন তো আর অজুহাত দেওয়া যাবে না, ঠিক আছে? পড়া না করলে 5 টাকা জরিমানা। তাহলে পড়া কিন্তু করে আসতে হবে, মাপ নাই। হ্যাঁ, আচ্ছা দেখো এরপরে আবৃতিবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। বলো তো অ্যাঞ্জিওস মানে কি? একটু আগে বললাম অ্যাঞ্জিওস মানে কি। অ্যাঞ্জিওস্পার্ম আছে না, অ্যাঞ্জিওস মানে কি? অ্যাঞ্জিওস মানে পোশাক বা আবরণ। আর স্পার্ম মানে কি? স্পার্ম মানে বীজ। স্পার্ম মানে বীজ। তাহলে যে সমস্ত বীজের বাইরে আবরণ থাকে বা পোশাক থাকে তারাই হলো অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতিবীজী উদ্ভিদ। বুঝছো? স্পার্ম মানে বীজ, স্পার্ম মানে বীজ, আর অ্যাঞ্জিওস মানে পোশাক বা আবরণ। তাহলে এই যে আম, জাম, কাঁঠাল, এখন তো আম খাচ্ছ খুব বেশি করে, তাই না? এখন খাচ্ছ না বেশি করে? আচ্ছা, তাও তো কম কম খাচ্ছ নাকি? না কম কম খাচ্ছ না? আচ্ছা, এই যে আমটা কি আমের ভিতরে বিচি থাকে না, বাইরের দিকে ঢাকা থাকে, তাহলে কি আবরণ থাকে? এর আগে আমরা নগ্নবীজি বললাম, নগ্নবীজিতে কি ছিল? বীজের বাইরে কোনো আবরণ ছিল না, তাই না? যেমন এই যে এখানে আমরা দেখলাম এর বাইরে কিন্তু গর্ভাশয় নাই, তাই না? নগ্নবীজি, ওই যে বলেছি নগ্ন বলতে খাঁটি বাংলা কি, ন্যাংটা, কোনো পোশাক নাই, তাই না? তাহলে এটা হলো নগ্নবীজি। আর আবৃতিবীজি মানে কি? ভদ্র, পোশাক আশাক আছে, তাই না? তো যার পোশাক আছে সে কিন্তু বেশি আদরেরও হয়, তাই না? দেখো আদরের না, কারণ ওকে আমরা লালন পালন করছি, আম গাছ লাগাচ্ছি, কাঁঠাল গাছ লাগাচ্ছি, ঠিক কিনা? পোশাক আছে। তাহলে এটা হলো আবৃতিবীজি উদ্ভিদ। এখান থেকে দেখো আবৃতিবীজি উদ্ভিদ কাকে বলে, এটা ময়মনসিংহ বোর্ড 23 সাল কয়ের জন্য আসছিল। আবৃতিবীজি উদ্ভিদ কাকে বলে? খুবই সহজ কোশ্চিন। অনেক সময় দেখা যায় যে এই ক মার্কের কোশ্চেন অনেক সময় মিস হয়ে যায়, অনেকে বোর্ড পরীক্ষাও ক মার্কের কোশ্চেন মিস হয়ে যায়। এই জন্যই সকল ক গুলা, যদিও তোমাদের হচ্ছে যে টেস্টের পরে আমি সাজেশন দেবো, ওই সাজেশন পড়লে ইনশাআল্লাহ ক কোনোটাই বাদ যাবে না, যে যারা পরীক্ষা দেবে তাদের দিয়েছি।
তোমাদেরও দিব, হ্যাঁ, তখন আর ওটা পড়লে চলবে, এখন তো সবে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আবৃত্তিতে উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফল হয় এবং বীজ ফলের অভ্যন্তরে থাকে, একই কথা। মনে রাখতে হবে আবৃত্তিবীজী উদ্ভিদের কিন্তু আরেকটা নাম কি? আরেকটা নাম কি বলতো? গুপ্তবীজী। ব্যক্ত মানে তো নগ্ন, ওদের ব্যক্ত করতেছে, তাই না? তাহলে আবৃত হলো গুপ্ত, গুপ্ত মানে কি? লুকায়িত, যে বীজটা লুকায় আছে, এটা। আচ্ছা, এখানে এমসিকিউর জন্য করতে হবে, এই যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃত উদ্ভিদ ওলফিয়া, এইটা যদি তোমার স্পেসিস মনে নাও থাকে, হ্যাঁ, শুধু জেনাস মনে রাখলেই চলবে, শুধু জেনাস মুখস্থ করো, স্পেসিস মনে না রাখলেও চলবে, ঠিক আছে? জেনাস থাকলেই হবে। এই 3 লাইন গোটাটাই এমসিকিউ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, এখানে গুরুত্বপূর্ণ যেগুলা 1, 8, 9, 12, 1, 8, 9, 12, 1, 8, 9, 12। আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে আবৃত উদ্ভিদের মধ্যে তোমার প্রথমটা যেটা বলছে উদ্ভিদ স্পোরোফাইট, মানে কি? ওই যে হলো আসলে অ্যাকচুয়ালি ডিপ্লয়েড, তাই না? আচ্ছা, তারপর বলছে পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু মানে কি? কার মনে আছে ভাস্কুলার মানে কি? ভাস্কুলার টিস্যু মানে কি? ভাস্কুলার, ভাস্কুলার মানে পরিবহন, পরিবহন টিস্যু বা পরিবহন কলা। ভাস্কুলার মানে কি? পরিবহন কলা বা পরিবহন টিস্যু। ওই যে জাইলেম ফ্লেভার কথা মনে আছে না? হ্যাঁ, ওইটা আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 8 নম্বর, জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। জাইলেম কথাটার বাংলা অর্থ কি বলো তো? মনে আছে জাইলেম কথাটার বাংলা অর্থ কি? জাইলেম কথাটা আসছে গ্রিক শব্দ জাইলেম থেকে, হ্যাঁ, জাইলেম। জাইলেম মানে কাঠ, কারণ হচ্ছে এটা কাঠে পাওয়া যায় প্রচুর পরিমাণে, হ্যাঁ। মানে অর্থাৎ হলো যেমন ফ্লোয়েম, ফ্লোয়েম হচ্ছে, ফ্লোয়েম যেটা হচ্ছে এটাও গ্রিক শব্দ, ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম থেকে আসে। ফ্লোয়েম মানে হচ্ছে বাকল, কারণ ফ্লোয়েম গুলা বাকলের দিকে থাকে বেশি, হ্যাঁ, আর জাইলেম গুলা ভিতরের দিকে কাঠ তৈরিতে ব্যবহৃত হয়, এই জন্য এরকম নাম হচ্ছে, হ্যাঁ, ফ্লোয়েম আর জাইলেম। ভেসেল মানে নল, হ্যাঁ, ভেসেল মানে নল। জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ, মানে যে কোষগুলো নল তৈরি করে, পানি উঠানোর কাজ করে। ভেসেল মানে কি? নল বা নালী, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। ওই যে আমরা জানি ফ্লোয়েম টিস্যুতে কিছু কিছু কোষ থাকে প্যারেনকাইমা কোষ, কিন্তু তারা সঙ্গী কোষ কেন? যে তারা খাদ্য মজুদ রাখে অনেক সময়, হ্যাঁ। উদ্ভিদ যখন বিপদে পড়ে, ধরো মাটির দিকে খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, ওই যে সঙ্গী কোষ, কিছু কোষ যারা হলো জমা রাখতে হলো খাদ্য, ওইটি তখন পাঠায়, ওটাকে বলে সঙ্গী কোষ। ওকে সহযোগিতা করছে, হ্যাঁ, সঙ্গী কোষ কি করছে? ওকে সহযোগিতা করছে, বুঝছো? প্যারেনকাইমা এর বাংলা অর্থ কি বলতো? প্যারেনকাইমা, প্যারেনকাইমা মানে সবচেয়ে ভিতরের কোষ। প্যারেনকাইমা মানে সবচেয়ে, কারণ প্যারেনকাইমা কখনো বাইরে থাকে না, বুঝছো? প্যারেনকাইমা কখনো বাইরে থাকে না, কাঠের বা কাণ্ডের ভিতরের দিকে, ভিতরের দিকে থাকে, এই জন্য নাম হচ্ছে প্যারেনকাইমা বা সবচেয়ে ভিতরের কোষ। আচ্ছা, বীজে একটি বা দুইটি বীজপত্র থাকে। আবৃতবীজী উদ্ভিদ হলে ওই যে আমরা জানি একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ মনে আছে না? তো একবীজপত্রী হলে বীজপত্র একটা, যেমন ধরো যে এটা মনে করো, এটা এটা হলো দ্বিবীজপত্রী, এটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, হ্যাঁ। যখন প্রথম ভ্রূণ অবস্থা থাকে তখন এরকম হয়, এই যে দুইটা বীজপত্র, হ্যাঁ, এই দুইটা কি বীজপত্র, এখান থেকে কিন্তু মুকুল টুকুল তৈরি হবে, বুঝছো? এখান থেকে মুকুল তৈরি হবে, দিক থেকে আস্তে আস্তে নিজের দিকে শিকড় তৈরি হবে, হ্যাঁ। তো এখন এই যে বীজপত্র, এটা যদি এখন একটা থাকে তাহলে এক বীজপত্রী, এটা যদি একটা থাকে তাহলে এক বীজপত্রী, এখান থেকে হবে গাছ হয়ে যাবে। তাহলে দুইটা থাকলে দ্বিবীজপত্রী, একটা থাকলে এক বীজপত্রী। এটা কিন্তু ভ্রূণ অবস্থায় দেখা যায়। এমনি একটা গাছে ধরো আশপাশে তুমি যা দেখছো, যে এখানে আশপাশে ধরো কি কি গাছ আছে, সাজনা গাছ আছে, এটাও দ্বিবীজপত্রী। তুমি কিভাবে বুঝবা যে এটা দ্বিবীজপত্রী আর এটা একবীজপত্রী? বাহ্যিক ভাবে দেখে বলো তো, মনে আছে? চিনার উপায় কি? না, ধরো তোমাকে পাতা চেক করতে দেওয়া হলো না, দূর থেকে, দূর থেকে পাতা তো তুমি যদি কাছে থেকে দেখো, তাহলে যদি জালিকা কাশ বিন্যাস থাকে, জাল জাল থাকে, তাই না?
জাল জাল থাকলে সেটা হলো জালিকাকার শিরোমণি থাকলে কি ওটা দ্বিবীজপত্রী, তাই না? আর যদি সমান্তরাল থাকে একবীজপত্রী, ওটা তো কাছে যায় দেখতে হবে পাতার ভিতরে কেমন আছে, তাই না? পাতাতে যদি তুমি এরকম পাও, পাতাতে ধরো এই যে এরকম জাল জাল, এরকম জাল জাল আছে, হ্যাঁ, এরকম, এটা দ্বিবীজপত্রী। এই পাশেও আছে, আমি এক পাশে দেখালাম, এটা কি দ্বিবীজপত্রী। সূর্যের আলোকে তুমি ধরো একটা, ধরো আমের পাতা, এটা অ্যাভেলেবল আছে, তাই না? আমের পাতা তুমি সূর্যের আলোকে ধরবা, ধরলে দেখবা যে ওখানে জাল জাল, বুঝছো? ওটা দেখে বুঝতে হবে এটা দ্বিবীজপত্রী। একবীজপত্রী হলে কি হবে, যে ওই জাল জাল তুমি দেখতে পাবে না, বুঝছো? যে ধান গম এগুলো একবীজপত্রী, ওগুলাতে দেখবা সমান্তরাল। সমান্তরাল মানে কি, যে এরা একটু লম্বা হয়, পাতাগুলো একটু লম্বা ধরনের হয়, আর কি হয় যে এইরকম ভাবে থাকে, তার মানে এখানে সমান্তরাল, জালিকাকার না। এটা এর সমান্তরাল, এটা এর সমান্তরাল, এটা এর সমান্তরাল। এইটা তো তুমি কাছে দেখে বলছো, কিন্তু দূর থেকে তোমাকে বলা হলো আশপাশে অনেকগুলো গাছ আছে, তুমি কিভাবে বুঝবা যে এটা দ্বিবীজপত্রী আর এটা একবীজপত্রী? এটা বোঝার উপায় কি বলতো? কিভাবে বুঝতে পারা যাবে দূর থেকে দেখে? পারা যাবে? আচ্ছা, মনে রাখবা, যাদের শাখা প্রশাখা থাকবে তারাই দ্বিবীজপত্রী, যাদের শাখা প্রশাখা থাকবে তারা দ্বিবীজপত্রী, যাদের শাখা প্রশাখা থাকবে না তারা একবীজপত্রী। বুঝতে পেরেছো? তাহলে ধরো ধান গম যেগুলো দেখতে পাও, এগুলো কি শাখা প্রশাখা আছে? নাই। তাহলে শাখা প্রশাখা থাকলে হ্যাঁ দ্বিবীজপত্রী, না থাকলে একবীজপত্রী। বুঝতে পারছো? আম জাম কাঁঠাল সব শাখা প্রশাখা যুক্ত, সাজানা শাখা প্রশাখা, শাখা প্রশাখা না থাকলেই একবীজপত্রী। বুঝতে পারছো? এই তাহলে এইভাবে বোঝা যাবে বাহ্যিকভাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান, এতে হ্যাপ্লয়েড দশা, ট্রিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তন ঘটে, এটাই জনক্রম। এবার দেখো আবৃত্তি উদ্ভিদের সংখ্যা ও বিস্তৃতি। এখানে একটা কথা আছে যে প্রজাতির সংখ্যা কত, 2,77,000। তুন্দ্রা থেকে মরুময় প্রায় সকল পরিবেশে এদের জন্মাতে দেখা যায়। তুন্দ্রা মানে কি? তুন্দ্রা কথাটার বাংলা অর্থ কি বলতো? তুন্দ্রা এর বাংলা অর্থ কি হতে পারে? তুন্দ্রা এর বাংলা অর্থ কি? হ্যাঁ, অনুমান। তুন্দ্রা মানে কি? তুন্দ্রা হলো একটা রাশিয়ান ভাষা, বুঝছো? এটা একটা রাশিয়ান ভাষা, মানে রাশিয়ার ভাষা, রাশিয়ার ভাষা। এর বাংলা অর্থ কি তাহলে? রাশিয়ার ভাষা বাংলা অর্থ হলো উঁচু ভূমি। কারণ তুন্দ্রা অঞ্চল হলো উঁচু ভূমিকে বলা হয় তুন্দ্রা, উঁচু ভূমি। উঁচু ভূমি মানে পাহাড় পর্বত যেগুলো আছে না, এগুলা এইসব জায়গাতে প্রচুর ঠান্ডা থাকে। তুন্দ্রা অঞ্চলের একটা বৈশিষ্ট্য, -5, 10 মাস হলো -5 থাকবে, আর তারপরে 2 মাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, আর 10 মাস কত থাকে? 10 মাস থাকে 5 ডিগ্রি। এত ঠান্ডা, উঁচু জায়গা, ঠান্ডা বেশি। এটাই হলো তুন্দ্রা অঞ্চল। তো বলছে তুন্দ্রা অঞ্চলেও এদের জন্মাতে দেখা যায়, তুন্দ্রা অঞ্চলে এদের জন্মাতে দেখা যায়। এরপরে দেখো পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু অনেকবার আসছে, যে পার্থক্যটা আসছে দিনাজপুর বোর্ড 23 সাল গয়ের জন্য, সিলেট বোর্ড, যশোর বোর্ড 18 সাল গয়ের জন্য। পার্থক্য মানে আগে যা আলোচনা হয়েছে সেটাই এখানে আছে, কাজে এগুলো তোমরা বুঝতে পারবে আগে যা যা আলোচনা হয়েছে। পার্থক্য, হ্যাঁ, পার্থক্য পর্যন্ত, তাহলে পড়া কিন্তু পার্থক্য পর্যন্ত হচ্ছে। এটার কথা ভুলে যাও না, আমার পরীক্ষা শেষ যেহেতু, তাই কি না? শব্দ শোনা দিলাম, হ্যাঁ, পড়ার করে না আসলে 5 টাকা দিও না, হ্যাঁ।